কেন আপনি ওনার অত্যাচারটা দেখছেন, আমি যে আমার স্বামীর কাছে অত্যাচারিত হই সেটা দেখলেন না? আমি সব সময় ঠকি, আপনি সবসময় ঠকেন। সব সময়। ছেলেরা মানে ঠকার উপরে থাকে। এমনও হয়েছে যে ওকে আমরা কন্টেন্টের জন্য গাছে তুলছি, দেন ওকে গাছে রেখে আমরা চলে গেছি। চুরি করতে করতে তো আপনি অনেক কিছু খেয়ে দিয়েছেন মানুষের মনে হয়। বাইরে কখনো ট্রাই করি? একটু ট্রাই করে দেখেন না, বাস্তব অভিজ্ঞতা হবে তাহলে। আমি প্রথম দেখাতে ঠিক করেছি যদি বিয়ে করি আমি এই মেয়েকে করবো। আমি একটু আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, আপনি একটু ভাই সম্পর্কে কিছু বলবেন নাকি, দাদা সম্পর্কে? বিয়ের আগে না পরে? এখন আমি যে প্রশ্নে যাচ্ছি, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? আমাদের 15। 15 বছর হয়ে গেছে। 15 বছর। বিয়েটা কি প্রেম করে হয়েছিল নাকি পারিবারিক ভাবে? আমাদের বিয়েটা আসলে এটা একটা গল্প এটা না? অনেক বড় গল্প। একটু ছোট আকারে শুনতে চাই, তো এই জন্য আমি প্রশ্নটা সবই করলাম। বলতে পারি। হ্যাঁ ঠিক আছে। কারণ আমাদের প্রথম ওর দেখা হওয়ার চেয়ে কথা শুনে সেটা দিয়ে শুরু করতে পারি। আমার অভিজ্ঞতাটা ওর অ্যাসপেক্টে আমার বেশি। আচ্ছা আসলে আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, তো আমি ঢাকায় আসি হচ্ছে যে আমি তখন অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্সের রেজাল্ট দিবে। তো আমি ঢাকায় আসি হচ্ছে আমি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করেছিলাম স্কলারশিপের জন্য। তো আমার স্কলারশিপ হয়েছিল হচ্ছে যে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়াতে। তো আমি বায়োটেকনোলজির উপরে ওখানে মাস্টার্স এবং পিএইচডির জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, ওখানটা আমার অ্যাপ্রুভ হয়। তো আমি এখানে মালয়েশিয়ান এমবেসিতে আসছিলাম মূলত ভিসার কাগজের জমা দেওয়ার জন্য। কত সালের ঘটনা এটা? এটা 2002-03 এরকম, আমার এক্সাক্ট মনে নাই ওই টাইমে। তা আমি এসে যখন আসলাম তো আমার একটা অনলাইন ফ্রেন্ড ছিল, অনলাইন ফ্রেন্ডটা হচ্ছে যে ওর ভাই। তো ওর ভাইয়ের কারণে ওর ভাইয়ের সাথে আপনি আজকে পরিচয় হয়েছেন। তা ও যেহেতু অনলাইন তখন ছিল হচ্ছে ইয়াহু, হ্যাঁ ইয়াহু তখন কিন্তু জিমেইল ছিল না। জিমেল মানে গুগল এসব তেমন কিছু তখন বেশি চলতো ইয়াহু এবং ফেসবুক তো হটমেইল.com। ছিলই না। তো আমরা ইয়াহু চ্যাটের মাধ্যমে পরিচিত হই। তো ওর বাসায় যাই, বাসা ছিল শাহজাহানপুর। গিয়ে আমি ফার্স্ট দেখি হচ্ছে যে ওর বোনকে। তো দেখে আমি প্রথম দেখাতে ঠিক করেছি যদি বিয়ে করি আমি এই মেয়েকে করবো। আচ্ছা এটা ছিল আমার প্রথম দেখাতেই সিদ্ধান্ত। তো আমার বাসা হচ্ছে চট্টগ্রাম, আমার বাসা হচ্ছে নরসিংদী। এত ডিস্টেন্স থাকা সত্ত্বেও ওই যে আমি মানে ফার্স্টেই যে ঠিক করে ফেলছেন বিয়ে করব, সেটা আস্তে আস্তে বিভিন্ন পারিবারিক এদিক সেদিকের মাধ্যমে গিয়ে 2008 সালে আমি বিয়ে করি। 2 সাল to 8 সাল। হ্যাঁ, তার মানে একটু প্রেম প্রেম ভাব ছিল মনে হয়। প্রেম মানে এটা নানা পারিবারিক জটিলতা। আসলে ফ্রেন্ডের বোনকে আপনি তো আর ডাইরেক্ট প্রপোজ করতে পারেন না। করা যায় না। অনেক ঝামেলা যে থাকে। কি মনে করে ফ্রেন্ড কি মনে করে, তা আমি ডিরেক্ট প্রপোজ করেছি বিয়ে। আমি কোনো প্রেমে প্রপোজ করিনি যে আমি বিয়ে করবো। তো আমি তো তখন মাত্র স্টুডেন্ট, তা আমাকে তো একটু পজিশনে যেতে হবে, তারপর বিয়ে করবো। সেটা আমি একটু সময় নিয়েছি, তারপর পারিবারিক নানা জটিলতা নানা এর মাধ্যমে আমরা শেষ পর্যন্ত 2008 সালে বিয়ে করি। আমি একটু আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, আপনি একটু ভাই সম্পর্কে কিছু বলবেন নাকি, দাদা সম্পর্কে? বিয়ের আগে না পরে? দুইটাই একটু পার্থক্য কেমন? বিয়ের আগে তো ছিল দাদা, সবাই ভালো, পার্থদা। পার্থ ছিল, দেন হচ্ছে পার্থদা থেকে পার্থ। এখন পার্থ হয়ে গেছে, দাদা কেটে গেছে। হ্যাঁ। সম্পর্কে কি ডাকুমরা নাকি ভালো? আমাদের সম্পর্কটা ভালো, খুবই ভালো। না আপনাদের সম্পর্ক যে ভালো আসলে আমি স্ক্রিনে এটা দেখতে পাই। খুবই সাপোর্টিভ একটা ছেলে, এবং মানে হয় না যে হাজবেন্ডকে তুষ্ট করার জন্য মানে খুব মধুর বাক্য বলা, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে খুবই লাকি ফিল করি যে মানে এই ব্যক্তি আমাকে বিয়ে করছে, মানে এটা ফিল করি আমি। এবং যেটা হয় যে আমার মানে কাইন্ড অফ ইন্ট্রোভার্টই ছিলাম, এবং ওকে বিয়ে করার পরেই হচ্ছে আমার মনে হয় যে আমার ডালপালা গজিয়েছে, বা ওই তো আমাকে পড়াশোনা যেটা কন্টিনিউ করানোর বিয়ের পরে করেছে। তো এইটা কিন্তু সেই শুরু থেকেই সাপোর্টটা সে আমাকে দিয়ে আসছে। আমি এই জায়গায় একটা কথা বলতে পারি, এটা কোনো ইন্টারভিউতে আমি বলি নাই। এটা হচ্ছে কি আমি যখন প্রথম ওকে বিয়ে করলাম, তো আমি দেখলাম যে ও খুব মানে আছে না, আমি কিন্তু অতটা ওর মতো এক্সট্রোভার্ট না। এখন যে পুচিমাকে দেখেন ওইরকম তো আমি নাই, কিন্তু আমি দেখলাম কি ও আসলে অত এক্সট্রোভার্ট না, মানে ইন্ট্রোভার্ট টাইপের। তখন আমি ফার্স্ট তাকে বললাম যে তুমি এভাবে দাঁড়াতে পারবে না, রাস্তায় চলার সময় তুমি এমনি দাঁড়াতে পারবে না, তোমাকে এমনি দাঁড়াতে হবে। মাথা উঁচু। ইন্ট্রোভার্টটা হয় কি অনেক সময় হয় না যে ফ্যামিলির চাপে আমরা অনেকে মানে একটু চুপসে যাই, বা মানে আমার আশেপাশের লোকে কি বলবে সেই চিন্তা করে হয়তো আমাদের নিজের ভেতরকার তাপসীটা বের হচ্ছে না, যে লোকে কি বলবে। আমার হয়তো এখানে দৌড়াতে মন চাচ্ছে, বাট লোকে কি বলবে আমি দৌড়াচ্ছি না। তো ওই সময়টাতে আমরা নিজেকে সংযত করে যেভাবে দাঁড়াই যে না লোকে কি বলবে, আমি সেই টাইপের ছিলাম যে লোকে কি বলবে। তখন সে বলছে যে লোকে কি বলবে সেটা তুমি যদি চিন্তা করো তো লোকে কি বলবে, লোকের কথা বলো, তুমি তোমার মতো। তারপর হচ্ছে কি আমি প্রথম দেখলাম যে ও তখন ইন্টার পাস করেছিল। আমি বলি কি তোমাকে ফার্স্ট তোমার পড়ালেখাটা কমপ্লিট করতে হবে, এনি হাউ, মানে আমার বিয়ে হচ্ছে বলে এটা বন্ধ করতে পারবে না। তা আমি অনেক কষ্ট হয়েছে আমার, যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে হয়, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিল, অল্প নাম্বার চান্স পাই নাই, না ওয়েটিং লিস্টে ওয়েটিং লিস্টে ছিল।
তা আমি অনেক কষ্ট হতো আমার, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির পড়ালেখার খরচ প্লাস হচ্ছে আমার সংসার খরচ, কিন্তু ওরা অনার্সটা আমি কমপ্লিট করিয়েছি। তারপর অনার্স পড়তে হতে বলেছি না তোমাকে কিছু একটা করতেই হবে, মানে নিজে তোমার একটা ইনকাম সোর্স বের করতেই হবে, কারণ প্রতিটা মেয়ের উচিত যে তার ইনকাম সোর্স, তার স্বাবলম্বী হওয়া হতেই হবে। তো ওকে আমি সেলাইয়ের মেশিনে সেলাইয়ের খোঁজ করিয়েছিলাম, পড়ালেখা তো করেছি, ও জবের জন্য অ্যাপ্লাই করেছে, জবও করেছে। তারপর কিন্তু আমি বলছি তোমাকে ইনকাম করতেই হবে। তারপরে সে 2019 সালে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করে, বলে যে আমি ওর সময় ওর ইচ্ছা ছিল না ওটার মধ্যে, পরবর্তীতে ওখান থেকে যখন সে আর্নিং করা শুরু করলো 1-1.5 বছর পরে, তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি হেল্প করবো যাতে তুমি এখান থেকে আর্নটা করতে পারো, বাট তোমাকে তোমার পায়ে দাঁড়াতে হবে এবং তোমার আর্নিং করতে থাকতে হবে। কারণ কি বর্তমান যুগটা এমন, যাদের কোটি কোটি টাকা আছে তারা আলাদা হিসাব, কিন্তু একটা সংসারে এখন বাজার পরিস্থিতি যা, যে হাজবেন্ডের দুইজন যদি ইনকাম থাকে না, ওয়াইফের ইনকাম থাকলে দেখবেন যে আপনার সন্তানরা সুন্দরভাবে বড় হচ্ছে। কিন্তু আমার তাহলে এখন একটা প্রশ্ন চলে আসলো, সেটা হচ্ছে আসলে সময়ের সঙ্গে পেশার পরিবর্তন হচ্ছে। একটা সময় কিন্তু আমরা স্বপ্ন দিতাম শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার হবে, এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিং একটা পেশা হয়ে গেছে। কিন্তু যে বললেন না যে সমাজে চলতে গেলে অনেক কিছু মাথায় নেওয়া যায় না, আবার অনেক খরচও, এখন আপনাদের যেটা সন্তানও আছে, কিন্তু আমাদের সমাজ তো আবার এই যে আপনার কন্টেন্ট বানাচ্ছে, অনেকে তো এটাকে নেগেটিভলি বলে যে বউ ব্যবসা করছে। হ্যাঁ, এটাকে তারা অন্যভাবে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করতে চায় বা এস্টাবলিশ করে আর কি। এই ব্যাপারে ওনাদের জন্য কোনো উত্তর আছে কিনা? না, আমাদের এই ক্ষেত্রে কারোর জন্য কোনো উত্তর নেই। আসলে আমরা ওভাবে নেগেটিভ কমেন্টগুলো আমরা দেখিও না। মানে আমি যদি আমার গ্রামের উদাহরণটা দিই, আমরা যখন ছোট ছিলাম আমাদের গ্রামে দেখতাম কি একটা মাত্র পরিবারে, তখন হচ্ছে যে আপনার 80-র শেষে অথবা 90-র দশকের শুরুতে একটা মাত্র পরিবারে তারা গার্মেন্টসে জব করতো। তো পুরো গ্রামের লোক বলতো কি এরা গার্মেন্টসে জব করে, এরা মানে গার্মেন্টস পেশাটাকে খুব খারাপ ভাবে দেখা খারাপ হতো। ভাবে দেখতো, ছোট চোখে দেখা। আজকে দেখেন বাংলাদেশে সে 1990 দশকের প্রথমার্ধে আর এখনকার আপনি দেখেন, এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মার্চেন্ডাইজিং এর জন্য কোর্স আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি টেক্সটাইলের উপরে হচ্ছে, এখন দেখেন এটা শিল্প হিসেবে দাঁড়িয়ে গেছে, গার্মেন্টস শিল্প। তো কন্টেন্ট ক্রিয়েশনটা আমি মনে করি কি জানেন, এখানে যে সবাই শুধু নাচ গান এটা করে এটা না, আপনি ধরেন ভালো ছবি আঁকতে পারেন, আপনি সেই ছবি আঁকাটা জাস্ট আপনার চেহারা দেখানোর দরকার নেই, ছবি আঁকাটা যদি আপনি করে ইউটিউবের চ্যানেলে দেন, দেখবেন এখান থেকে আপনার মাসে 30-40-50 হাজার টাকা চলে লাইক আসছে। আমি যখন আমার গোলুজ রিভিউর ভিডিও করতাম, ওটা তো রেসিপি দেখায়, ওখানে তো ব্যবসার প্রশ্ন আসে না। আমি যখন বিড়ালকে দেখাচ্ছি সেখানে কিসের ব্যবসা আসতেছে? তো আসলে যারা নেগেটিভ কমেন্টটা করে, এটা আসলে আমার কাজটা নেগেটিভ না, তার মাইন্ডটা নেগেটিভ, তার মেন্টালিটিটা নেগেটিভ। এবং যারা আমার কাছে এটা মনে হয়, যদি একটা ভিডিওতে ধরুন 10 লাখ ভিউ হয়, সেখানে হয়তো বা সর্বোচ্চ 10,000 কমেন্ট আসে, নেগেটিভই আসলো, আর বাকিরা কিন্তু নো কমেন্ট, দ্যাটস মিন তারা পজিটিভ। যারা ভালো বলে আর কি, তারা হয়তো চুপচাপই থাকে। মানে নিজেরা বিনোদন নেয়ার জন্যই ঢুকে এবং নিজেরা বিনোদন নেয়ও, যাওয়ার সময় জাস্ট একটা কমেন্ট পাস করে যায়। এটা অনেকেই বলে হচ্ছে যারা মানসিক বিষণ্ণতায় ভোগে, যাদের সংসারে অশান্তি, অবসাদে ভোগে বা গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক মানে সমস্যা চলতেছে, তো ওইখানে কিছু করতে না পেরে গালিটা আপনাদেরকে দিয়ে সে মনটা হালকা করে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মানব, সেটা আমরা জনসেবা করছি। আমি যেটা স্টিল বলবো যে আপনি এমন একটা দেশে বাস করেন যেখানে 20 কোটি মানুষ, ওদেরকে আপনি বাধা দিতে পারবেন না, যার যেটা মতামত সে দিবে, পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে। এখন নেগেটিভ থেকে যদি আপনার মনে হয় না এখান থেকে আমার কিছু নেওয়া দরকার, সেটা আপনি নেবেন, আর যদি মনে করেন যে আমার দরকার নাই, এটা আপনি জাস্ট ইগনোর করবেন, আপনার যেটা কাজ আপনি সেটা করে যাবেন। আচ্ছা, আপনাদের দুজন সন্তান আছে না, দুটো ছেলে আছে তো মনে হয়, তারা কোথায়? আজকে দেখছি না তাদেরকে। ওরা মূলত হচ্ছে বাসায়, আমার শহরে যে ফ্ল্যাট আছে ওরা সেখানে আছে। আর ওদের যেহেতু মানে স্কুল খোলা থাকে, অনেকেই ভাবে যে আমাদের সাথে আমাদের বাচ্চারা সারাক্ষণ থাকে, একদমই না। ওদের পড়াশোনাটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো যার কারণে হচ্ছে যতদিন স্কুল থাকবে ততদিন হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে ওদের ওখানে রেখে আসে আর কি। আচ্ছা, আপনাদের কি একটু গ্রামের প্রতি টান আছে নাকি আলাদা? আমি কারণ আপনার সঙ্গে যখনই কথা হয়েছে আমি শুনেছি আপনার গ্রামে আছেন, মানে এই দিকটাতে থাকা হয়, একটু কি ন্যাচারাল লাভ সামথিং? এইটা হয়েছে কি একটু ডিটেইলে বলি, সেটা হচ্ছে আমার 2টা সন্তান ছাড়া আরো 18টা সন্তান আছে। হ্যাঁ, আমার আরো 18টা সন্তান আছে। সেই 18টা সন্তানের জন্য আমি এখানে একটা ছোট প্লট নিয়েছি এবং সেটার মধ্যে ওদের ফিউচার প্ল্যান করছি আমরা। মানে ওরা হয়তো ভবিষ্যতে ওখানে চলে আসবে বা গ্রামে নিয়ে আসবো। তো সেই ফিউচার প্ল্যানের পারপাসেই মূলত আমাদের গ্রামে থাকা এই মুহূর্তটাতে, যে আমরা ওই প্লটটাতে একটু কাজ করব, ওদের জন্য একটা ঘর তুলবো, সেটা প্রিপেয়ার করব, ওদের এনভায়রনমেন্টের চিন্তা করে, ওদের শারীরিক ইয়ের সাথে চিন্তা করে। তো সেই জন্য মূলত আমাদের গ্রামে থাকা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি মানে আমার শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশটাকে আমি বেশি প্রেফার করি, মানে সুস্থতার দিক থেকে আর কি।
যে গ্রামে থাকলে মনে হয় যে অনেক সুস্থ আছি, রোদের আলো খাচ্ছি, ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হচ্ছে না, এখনো খাচ্ছেন। সরাসরি পাচ্ছি। এখানে আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে 2024 সালে ও অনেক অসুস্থ ছিল, একদম জানুয়ারি মাস থেকে। ওর মানসিক বিষণ্ণতা প্লাস হচ্ছে যে শারীরিক ফিটনেস এটা ছিলই না একেবারে। ও বিছানায় ছিল প্রায় 2 থেকে 3 মাস, এই জন্য কন্টেন্টও কম করেছে। তো এই যে জুলাই আগস্ট বিপ্লবের ঠিক আগে করে তো আমরা সিদ্ধান্ত নিই যে কি না, এভাবে আসলে হয় না, কোনো ডাক্তারি কোনো কিছু তোমার শরীরে নাই, মানে মেডিকেল কিছু পাচ্ছে না, আর কিন্তু problem শারীরিকভাবে থাকবে। অসুস্থ। শারীরিকভাবে তখন আমরা কিন্তু বের হয়ে যাই ঢাকা শহর থেকে। ও আমাকে নিয়ে বের হয়ে যায় বাসা থেকে। বের হয়ে আমরা প্রথমে যাই হচ্ছে কক্সেস বাজার, সেখানেও সে ফিট ফিল করে না। এরপরে যাই হচ্ছে বান্দরবন। বান্দরবনে যখন যাই তখন আমরা একটা ট্রেকিং এ যাই পাহাড়ের মধ্যে, এবং বৃষ্টি পড়ছে, খুব ভয়ঙ্কর ট্রেকিং, আমাদের ব্লগ আছে ওটাতে। মিরিঞ্জা টপ। মিরিঞ্জা টপের পাশে ওই ট্রেকিং করি, ওই ট্রেকিংটা ওকে ফুললি চেঞ্জ করে ফেলে। ওর মেন্টাল স্ট্রেংথ ফিরে পায় এবং শারীরিক ফিটনেসও ওই একটা ট্রেকিং থেকে সে ফেরত পায়। তার মানে হচ্ছে, এবং ওর মাথা ব্যথা ঢাকা আসতে, ওইখানে পাহাড়ের উপর যখন সে ঘুম থেকে সকালে উঠতে পারে, আমার মাথা ব্যথা তো নাই, আমাদের সুস্থ। তার মানে হচ্ছে যে কি, ওর যেটা প্রবলেম সেটা হচ্ছে ঢাকাতে গেলে ও সিক হয়ে যায়, পলিউশন। আর ও যখন এই গ্রামে আসে ও বেটার ফিল করে। ওকে, অনেক আড্ডা দিয়ে ফেলেছি, সময় বলছে যেতে হবে, ঈদের দিন আমাকে একটু ঈদ করতে হবে বাসায় হ্যাঁ, গিয়ে। অবশ্যই। কিন্তু ফিউচার প্ল্যান কি আপনাদের আসলে? আলাদা আলাদা ভাবে তিনজন থেকেই জানবো। আমরা যেটা বললাম যে আমরা আসলে রিটায়ারমেন্ট প্ল্যান করার জন্য আমাদের গ্রামে থাকা, এবং আপনি যেটা বললেন যে এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট প্ল্যান, তা আমার মনে হয় যে বুড়ো বয়সে কি আসলে রিটায়ারমেন্ট প্ল্যান করার তো শরীরে শক্তিও থাকবে না, এনার্জিও থাকবে না, মনের ইচ্ছা কতটুকু থাকবে সেটাও যায় না। তা আমার মনে হয় এই বয়স থেকে যদি রিটায়ারমেন্ট প্ল্যানটা করি, দেন ওটা বরং স্মুথ হবে, সুন্দর হবে। সেক্ষেত্রে কন্টেন্ট থেকে তো রিটায়ারমেন্টে যাচ্ছে না, কন্টেন্ট তো যেতেও চলবে। পারি, একেবারে আড়ালে মানুষ চলে তো মিস যেতেও পারি। করবে যে সেটা এই যে সবাই বিনোদনের যে বলবে। অনেকে, আমি আপনার এর আগে একটা ইন্টারভিউ দেখেছিলাম যে আপনি নিজে ডিপ্রেশনে ছিলেন, কিন্তু আপনার কন্টেন্ট দেখে অনেকে ডিপ্রেশন কেটে যেত। সো মানুষের উপকার কিন্তু করছেন। সো কন্টেন্ট থেকে রিটায়ারমেন্টে যাওয়া যাবে না, আমার রিকোয়েস্ট থাকলো। দাদা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কি প্ল্যানিং দেখেন সবাইকে আমরা নিয়ে? দুইজনে মিলে, মানে আমার যেটা স্বপ্ন সেটা হচ্ছে যে আমার বিড়ালগুলো হ্যাঁ, একটা বড় জায়গায় ওরা দৌড়াদৌড়ি করবে, মানে শহরের এই খুপড়ি করে আমি রাখতে চাই না। তো ওটার পাশে আমাদের একটা ছোট বাসা হবে এই গ্রামে। আর এই তো এটা হচ্ছে আমার জীবনের শেষ ইচ্ছা, কারণ বিড়ালরা তো বেশি দিন বাঁচে না, সম্ভবত 13 বছর না 12 বছর, সর্বোচ্চ 13 বছর। ধরেন 12-র উপরে গেলে এরা অতি বৃদ্ধ। তো আমাদের বিড়ালগুলো মধ্য বয়সে চলে গেছে, 7 বছর 8 বছর বয়স হয়ে গেছে একদম। তার মানে আমরা প্রায় বয়োজ্যেষ্ঠর দিকেই যাচ্ছে। তো ওরা তো একসময় ওদের শেষ বয়স। ঠিকানা কোথায় হবে? পুচিদেরকে কিন্তু পুচি ফ্যামিলিটাকে এখন কিন্তু ওভাবে আমরা হাইলাইট করি না, ওই কারণে। কারণ হচ্ছে যে ওরা নিরিবিলিতে থাকুক। তো আমরা যদি এখানে একটা বাড়ি তুলতে পারি ওদের জন্য, এখানে মুক্ত পরিবেশে ওরা কিন্তু ঘাস খুব পছন্দ করে। এই যে পাখির আওয়াজ শুনছেন এইখানে, এটা হচ্ছে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যান, পাশে আমাদের বাসা থাকবে। ঠিক আছে, ওরা এখানে যখন আসবে তখন কিন্তু আমি আপনাদের এখানে অবশ্যই, আসবো অবশ্যই, পুচুদেরকে অবশ্যই, দেখতে। please। লাবুল মা, আমার ফিউচার প্ল্যান আপনার হচ্ছে, future plan কি? লাবুকে আমি নিয়ে? এখনো ভাবি না কি করবো ফিউচারে। ভাই থাকি আমার মতো করে। আপনার লাবু কোথায় আমার বাবু তো ওইখানে। আছে? হ্যাঁ, লাবুর বাসায়। মা যখন মানুষজন বলে, ঠিক আছে, লাবুর মা শুনতে ভালো লাগে নাকি আপনার অরিজিনাল নামটাতে শুনতে ভালো লাগে? আমার লাবুর মা শুনতে বেশি ভালো লাগে। লাবুর মা শুনতে ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার তো অনেক দর্শক আছে না যারা আপনাকে পছন্দ করে, ওদের উদ্দেশ্যে কিছু বলে দেন ক্যামেরার দিকে তাকিয়ে। আর যারা আমাকে দেখে, হ্যাঁ। আমার তরফ থেকে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। এতটুকুই, আর কিছু বলার নেই? ঈদ ঈদ মোবারক মোবারক জানাবেন। জানাও সবাইকে। আর সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে, আপনাদের থেকে ঈদ মোবারক নিব। কিন্তু শেষ একটা প্রশ্ন, আপনাদেরকে অভিনয় করতে দেখি, কন্টেন্ট মাল দেখি, কিন্তু এর বাইরে দাদার কাছে জানতে চাই ওনার আর কোনো এক্সট্রা কিছু আছে কিনা যেটা উনি খুব ভালো আমি পারে? বলি, আমি আপনাকে এই প্রশ্নটা সুন্দর প্রশ্ন করেছি, এটা কেউ পারে নাই কখনো। হ্যাঁ, তারপর সে হচ্ছে যে ও যদি মনে করে কোনো কিছু করবে, ওটা ও সবচেয়ে বেস্টটা করে। ধরেন সে রান্না করবে, এই যে রান্নার চ্যানেলটা সে খুলছে গোলস রিভিউ, এই রান্নাগুলো কিন্তু সে ম্যাক্সিমাম রান্না সে ফার্স্ট ট্রাই করে। কিন্তু আমরা সবাই অনেস্ট রিভিউ দিই যে এটা অনেক টেস্ট হয়েছে। তারপর ও ছবি আঁকতে পারে, ওর মতো করে ছবি, কখনো সেখানে ছবি আঁকতে পারে। আর ওর গলার কণ্ঠস্বরটা তো আপনারা দেখছেন, ও সুন্দর ঘর গুছাতে পারে, ও সুন্দর প্ল্যান করতে পারে, ম্যানেজমেন্ট করতে পারে, ডিরেকশন দিতে পারে। মানে ও অ্যাজ এ সব দিক পার্সন, থেকেই ভালো। ওকে আমি অলরাউন্ডার। 90 দিব। অ্যাজ এ মানুষ হিসেবে সব মিলে 100-তে 90 দিব। গলার কণ্ঠের কথা বলেন, গাইতে পারে? গাইতে পারে ও, হ্যাঁ, এই জন্য তো আমি কিন্তু এইদিকে। কিন্তু শিখে না, যদি ও একটু শিখতো ও সুন্দর গান গাইতে পারতো। কিন্তু আজকে আমরা একটু দুই লাইন শুনবো।
আমি জাস্ট একটু পরে শুনবো। আমার গলার অবস্থা আমি আপনার গান শুনতে শুনতে বিদায় নেবো, এটা থাক অপশনাল। এখন আমি দাদার সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাই। ভালো কিছু আছে দাদার আর কোয়ালিটি? এইটা আসলে আমাকে যদি প্রশ্ন করেন ওর ভালো কিছু আছে কিনা, আমি এখানে প্রশ্নটা উল্টা ভাবে দিব। আচ্ছা। যে আমাকে প্রশ্ন করতে হবে যে এই লোকের খারাপ কিছু আছে কিনা। ওর আসলে কোনো খারাপ কিছুই নেই। ও আমাকে 190 দিল না, আমি ওকে 99.99 দিব। আচ্ছা ঠিক আছে, বাহ সুন্দর বন্ডিং। আমি যে একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমি সবসময় ভালো করতে গিয়ে ওকে বিপদে ফেলি সবসময়। যেমন খুব রিসেন্টলি না 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 না, না, শুনি শুনি। না, না, না। আমি রিসেন্টলি যদি বলি, আমি মানে আমার সামনে দিয়ে যদি কোনো বিপদগ্রস্ত মানুষ যায়, তখন না আমি সহ্য করতে পারি না। আচ্ছা তখন আমি ওকে হেল্প করতে যাই। হেল্প করতে গিয়ে যাওয়ার পর দেখি যে আমরা মহাবিপদে পড়ে গেছি। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এটাই ঘটে। আসলে ইন্টেনশনালি করে না, মানে হয় না অনেক সময় লাক ফেভার করে না। ধরেন আমি ও একজন রোগী যাচ্ছে সামনে দিয়ে, ও কি করে রোগীটাকে বাসায় নিয়ে আসে, এখন ওই চিন্তাটা করে না যে কি এই রোগটা ছড়াতে পারে আমাদের মধ্যে, হ্যাঁ ছড়িয়ে যেতে পারে। ছড়িয়ে যেতে পারে, ওটাই হয়। এটা তো আসলে ওর দোষ না, ও কারোর ভালো করতে যায়, সেটা মানে হয়তো একটা আমরা জীবনে গত 6 বছর যত বিপদে পড়ছি, তার 99% হচ্ছে যে কাউকে সাহায্য করতে গিয়ে। আচ্ছা এবং ঠিক আছে। মহাবিপদ। কিন্তু সমস্যা নেই, সাহায্য করলে আসলে সৃষ্টিকর্তা আপনাকে এটা কোনো না কোনো দিক ভাবে দিয়ে হয়তো cover পুষিয়ে করে দিবে। দিবে, আল্লাহ একদম। সৃষ্টিকর্তা আপনাকে ইয়ে করে দিবে, রিব্যাক বা ফিডব্যাক দিয়ে দিবে। তো এই কারণে আমি আসলে টেলিভিশনের সামনে ওর কাছে সরি বলছি। আচ্ছা। আমি অনেক ঝামেলা ফেলছি। এই শুধু মানুষকে হেল্প করে, মানুষ সব পশু পাখি হেল্প করতে গিয়ে না দেখি দেখি আমরা ফুল ফ্যামিলি বিপদে। আপনি আসলে- একটু কি সুন্দর করে বলে দেন না? হ্যাঁ? অনেক অবশ্যই ইটস ওকে, এটা কিছুই না, আমি বললাম না এটা আসলে কিছুই না। এটা ও অনেক সময় হয় যে নিজেকে ব্লেম করে, আমি বলি যে না, এটা নিজেকে ব্লেম করার মতো কিছু না, এটা আসলে ঘটে যায়, হয় না যে লাইক ফেভার করে না, ওইটাই। ঠিক এটা আছে এখানে ওর কোনো ঠিক দোষ আছে। আপনাদের সঙ্গে আজকে ঈদের দিনটা অনেক আড্ডা দিলাম। শেষমেশ আপনার অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে, ভালোবাসার মানুষ আছে, ফ্যান ফলোয়ার আছে, হেটার্সও আছে। সবার উদ্দেশ্যে কিছু বলে দেন। সবাইকে বলবো যে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেয়, আপনাদেরকে হাসানো, আপনাদেরকে একটু মানে কিছু সময়ের জন্য একটু রিল্যাক্স ফিল করানো বা আনন্দ দেয়া। তো আমি সেটা করে যাবো। আর আপনাদের কাছে একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে আপনারা সবাই, আমার এই পুরো টিম, আমার পুরো পরিবারটার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি এবং সুস্থ বিনোদন যেন আপনাদের মাঝে দিতে পারি। সেম প্রশ্ন আপনার জন্য দাদা, কিছু বলে দেন। সরি তো ওয়াইফকে বলেছেন, এবার দর্শকদেরকে কিছু বলেন। আমি একই রকম তাপসীর মতো একই রকম ভাবে বলতে চাই যে আপনারা সবাই সুস্থ থাকবেন। আজকে ঈদ, আর ঈদের সময়টাতে যেন আপনারা অনেক সুন্দরভাবে আপনাদের এবং পরিবারের সাথে। শান্তি নিয়ে আপনারা পরিবারের সাথে থাকতে পারেন, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আর আপনাদের সঙ্গে আজকে আড্ডা দিয়ে আমারও অনেক ভালো লেগেছে। সত্যি বলতে সবসময় ভিডিও আমি দেখি, আমারও অনেক প্রশ্ন জাগে, কিন্তু লাবুর মাকে নিয়ে আমি একটু হতাশ। অনেক প্রশ্ন করেছি, উত্তর দেয়নি। কিন্তু শেষমেশ বিদায় বেলায় দর্শকদের থেকে বিদায় নেব, কিন্তু আমি আপনার গান শুনতে শুনতে বিদায় নেব বলে দিচ্ছি। আপনি মনে মনে একটা গান ঠিক করে ফেলুন। আর দর্শকদের বলতে চাই, দর্শক Lyric তো নরসিংদীতে এসেছিলাম ঈদের দিন আড্ডা দিতে। আমার সঙ্গে ছিল পুচি ফ্যামিলি, আপনাদের সবার প্রিয়, আমার খুব পছন্দের। আশা করি ভালো লেগেছে ঈদের দিনটা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ঈদটা ভালোভাবে পালন করবেন, নিরাপদে থাকবেন। আর এই মুহূর্তে পুচির মার গান শুনতে শুনতে বিদায় নেব। কোন গানটা শোনাবেন? এটা একদমই পচা কথা হয়ে গেল। আমি আসলেই কোনো গান জানি না। দুই লাইন, আচ্ছা যেটা এই 2-3 লাইন মনে থাকবে সেটা গাইতে 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 আমরা বিদায় নেব। আমার মনে যে ছোনা আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে, নিজেও জানো না। শেষ। ওকে।